2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে সমাধান করব 3 অধ্যায়, এই যে আমাদের মুক্তিযুদ্ধ, অধ্যায় 3 আমাদের মুক্তিযুদ্ধ। তো আজকে আমরা এই একটি ভিডিওতে সমাধান করব যে সমস্ত পৃষ্ঠা, তা হলো সর্বপ্রথম সমাধান করব এই যে ক, খ, গ, ঘ। তো এই হচ্ছে আমাদের 19 পৃষ্ঠা। তো 19 পৃষ্ঠার পরে আমরা চলে যাব পরবর্তীতে হচ্ছে এটি হচ্ছে 5 পৃষ্ঠা, এই যে 21 পৃষ্ঠা। তো আমরা এই 21 পৃষ্ঠার সমাধান করব এই যে। তো 21 পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে 23 পৃষ্ঠা, এই যে 23 পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব 25 পৃষ্ঠা। তো 25 পৃষ্ঠা সমাধানের পর করব 27 পৃষ্ঠা। তো 27 পৃষ্ঠা সমাধানের পর সমাধান করব আমরা 29 পৃষ্ঠা, এই হচ্ছে 29 পৃষ্ঠা। তো এর পরবর্তীতে আর নেই। তো আমরা এখন শুরু করব প্রথম পৃষ্ঠা থেকে 19। তো সর্বপ্রথম 19 পৃষ্ঠায় কি আছে? এসো বলি। এখানে আছে শিক্ষকের সহায়তায় আলোচনা করো, মুক্তিযুদ্ধ বলতে কি বুঝো, মুক্তিযুদ্ধের তাৎপর্য কী। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই হচ্ছে উত্তর। এখানে আছে 1 নম্বর উত্তর, মুক্তিযুদ্ধ বলতে কী বোঝো। উত্তর হবে কোনো দশ কিংবা জাতিগোষ্ঠীর জন্য দেশের দুঃশাসন বা শোষণ থেকে মুক্তির জন্য যে যুদ্ধ করে তাকে মুক্তিযুদ্ধ বলে। তো দ্বিতীয় উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধের তাৎপর্য কী। উত্তর হবে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল একটি শোষণ ও বৈষম্যমুক্ত এবং অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা। স্বাধীন হওয়ার পর আমরা সে স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছি। সর্বোপরি মুক্তিযুদ্ধ আমাদেরকে একটি স্বাধীন দেশ ও জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। তো এই ছিল আমাদের 2টি প্রশ্নের সমাধান। তো এখন খ নাম্বারে কি আছে? এই যে দেখো, খ নাম্বারে আছে এসো শিখি। 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের শাসনামলের একটা ঘটনাপঞ্জি তৈরি করো, সেই সময়ের আন্দোলনের ছবিগুলো চিহ্নিত করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। উত্তর 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান শাসনামলের একটি ঘটনাপঞ্জি তৈরি করে সেই সময়ের আন্দোলনের বছরগুলো চিহ্নিত করা হলো। 1952 ভাষা আন্দোলন, 1966 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1970 সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়, 1971 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা শুরু, 1971 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু। তো এই ছিল আমাদের খ নাম্বারের সমাধান। তো এখন খ নাম্বারের পরে গ নাম্বারে আছে পরিবারের বড়দের কাছ থেকে পাকিস্তান শাসনামলের সম্পর্কে শোনো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। উত্তর, আমার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একদিন আমাদের পাকিস্তান শাসনামলের কাহিনী শোনান। দাদা বলেন 1947 সালে ব্রিটিশ শাসকরা চলে গেলে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। আমরা পাকিস্তানের অংশ হলাম। বাংলার নাম হলো পূর্ব পাকিস্তান। মনে হলো ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়ে ভাগ্যের উন্নতি হবে, কিন্তু সে আশা পূরণ হলো না। পশ্চিম পাকিস্তানের স্বৈরশাসকরা পূর্ব পাকিস্তানের শোষণ করতে লাগলো। বড় বড় ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান প্রায় সবই ছিল পশ্চিম পাকিস্তানে। সরকারি গুরুত্বপূর্ণ চাকরি বা সেনাবাহিনীতে পূর্ব পাকিস্তানের বাঙালিদের স্থান ছিল নগণ্য। এই অন্যায় আচরণের ফলে অর্থনৈতিকভাবে পূর্ব পাকিস্তান অনেক পিছিয়ে পড়ে। অথচ 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার সময় পূর্ব বাংলা, আজকের বাংলাদেশ, পশ্চিম পাকিস্তানের তুলনায় বেশি সমৃদ্ধ ছিল। পাকিস্তানিরা বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতেও অস্বীকার করেছিল। পাকিস্তানি শাসনামলের 24 বছরে এ অঞ্চলে জনগণের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামরিক সহ প্রতিটি দল থেকেই বঞ্চিত করা হয়েছিল। তো এখন ঘ নাম্বারে আছে মুজিবনগর সরকার কোন 3টি কাজ করেছিল। উত্তর, মুজিবনগর সরকার যে গুরুত্বপূর্ণ 3টি কাজ করেছিল সেগুলো হলো: 1 মুক্তিযুদ্ধ পরিচালনা করা, 2 বিশ্বের সমর্থন আদায়, 3 মুক্তিযুদ্ধের প্রতিটি জনসমর্থক ধরে রাখা। তো এই ছিল হচ্ছে আমাদের 19 পৃষ্ঠার সমাধান। তো এখন চলে যাবো পরবর্তী 21 পৃষ্ঠায়। তো 21 পৃষ্ঠাতে আছে, এখানে আছে, তো প্রথমে আছে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন। তারপরে আছে
বাংলাদেশকে কোন 11টি সেক্টরে ভাগ করা হয়েছে? তারপরে আছে তোমার অঞ্চলটি কোন সেক্টরের অধীনে? তারপরে আছে সেক্টর 10-এর প্রধান কাজ কী ছিল? তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। এই যে উত্তর 1 নম্বর উত্তর, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। 2 নম্বরে আছে বাংলাদেশকে কেন 11টি সেক্টরে ভাগ করা হয়েছে? উত্তর, যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। 3 নম্বর উত্তরে প্রশ্নের উত্তরে পাঠ্যাংশ দেখে তোমার জেলার অবস্থান নির্ণয় করে সেই সেক্টরের নাম লিখবে। মানে এখানে বলেছে তোমার অঞ্চলের কোন সেক্টরের অধীনে, তো যার যার সেক্টর সেই লিখবে। তো 4 নম্বর আছে সেক্টর 10-এর প্রধান কাজ কী ছিল? উত্তর, সেক্টর 10-এর প্রধান কাজ ছিল সাগর ও জলপথের পাকিস্তানি সেনাবাহিনীকে প্রতিরোধ করা। এ সেক্টর থেকে শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন সেক্টরে নৌ কমান্ডো বা যোদ্ধাদের পাঠানো হতো। তো এই ছিল উত্তর। তো এখন খ নম্বরে কি আছে? মুক্তিবাহিনী কিভাবে সংগঠিত হয়েছিল সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। উত্তর, মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি অফিসার ও সেনা সীমান্তরক্ষীর ইস্ট পাকিস্তানি রাইফেলস, বর্তমানে বিজিবির পুলিশ ও অন্যান্য বাহিনীর আনসার, গ্রামরক্ষী ইত্যাদি সদস্য এবং সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে মুক্তিবাহিনীর 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। এ বাহিনী বাংলাদেশের 11টি সেক্টরে ভাগ করে যুদ্ধ করে। সেনা কর্মকর্তা ও সৈনিকসহ 30,000 নিয়মিত যোদ্ধার সমন্বয়ে গঠিত হয়েছিল মুক্তিফৌজ। আর গেরিলা যুদ্ধে প্রশিক্ষিত যোদ্ধাদের নিয়ে অনিয়মিত মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল। এ বাহিনীর সদস্য ছিলেন মূলত ছাত্র, কৃষক, শ্রমজীবী এবং রাজনৈতিক কর্মীরা। তাদের মূল দায়িত্ব ছিল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গেরিলা আদায় করে আক্রমণ করা। মুক্তিবাহিনীর সদস্য ছিল প্রায় 1 লাখ। এভাবেই নিয়মিত ও অনিয়মিত বাহিনী নিয়ে গঠিত হয়েছিল পুরো মুক্তিবাহিনী। তবে সাধারণভাবে মুক্তিফৌজ ও মুক্তিবাহিনী সবই সম্মিলিতভাবে মুক্তিযোদ্ধা বা মুক্তিবাহিনীর সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তো এই ছিল আমাদের খ নম্বরের সমাধান। এখন গ নম্বরে আছে জেনারেল ওসমানী বঙ্গবীর নামে পরিচিত ছিলেন। 1972 সালে চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন। তার সম্পর্কে তোমার আরও কি জানো? তো এই ছিল প্রশ্ন। তো চলো এখন আমরা উত্তরটি দেখব। উত্তর, জেনারেল ওসমানী সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য। জেনারেল ওসমানী 1939 সাল থেকে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত হিসেবে নিয়োজিত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি বার্মায়, বর্তমান মিয়ানমার দায়িত্বরত ছিলেন। 1971 সালের মুজিবনগর সরকার তাকে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করে। মুক্তিযুদ্ধের বিজয় লাভের পর 1972 সালের এপ্রিল মাসে তিনি সশস্ত্র বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি জাতীয় জনতা পার্টির প্রধান হিসেবে আমৃত্য রাজধানীর সাথে সংশ্লিষ্ট ছিলেন। ক্যান্সারের চিকিৎসা গ্রহণকালে 1974 সালে তিনি লন্ডনে মারা যান। জন্মস্থান সিলেট, তাকে সমাহিত করা হয়। তো এখন আমরা ঘ নম্বরে সমাধান করব। প্রথমে আছে ঘ নম্বরে মুক্তিবাহিনী ছিল। তো আমরা উত্তরটি দেখব। উত্তর, মুক্তিবাহিনী ছিল 1971 সালের মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করা সাধারণ মানুষ ও সামরিক বাহিনীর বাঙালি সদস্যদের নিয়ে গঠিত বাহিনী। তো এই ছিল সমাধান। তো আমরা 21 পৃষ্ঠা কমপ্লিট করলাম। তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 23-এ। তো 23-এ কী আছে? 23-এ আছে ক নম্বরে এই যে নারীরা কীভাবে অংশগ্রহণ করেছিলেন তা শিক্ষকের সহায়তা আলোচনা করো ইত্যাদি। তো আমরা উত্তরগুলো দেখি। এই যে প্রশ্ন, নারীরা কীভাবে মুক্তিযুদ্ধ করেছিলেন তা শিক্ষকের সহায়তা আলোচনা করো। তোমার পরিচিত কোনো ব্যক্তি বা শিক্ষক কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? উত্তর, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। প্রত্যেক বাঙালি নারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যেমন প্রশিক্ষণ নিয়ে সরকারি যুদ্ধে অংশগ্রহণ করতে মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রাখা, অস্ত্র লুকিয়ে রাখা বা পৌঁছে দেওয়া, মুক্তিবাহিনীদের খাবারের ব্যবস্থা করা, গোপনে খবর পৌঁছে দেওয়া, চিকিৎসায় সহায়তা করা ইত্যাদি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ও যোদ্ধাদের ক্যাম্পে দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দীপনা জুগিয়েছেন অনেক নারী শিল্পী।
এছাড়া মুক্তিযুদ্ধের সময় বিদেশে বাংলাদেশের পক্ষে জনমত গঠনেও অনেক নারী কাজ করেছেন। মুক্তিযোদ্ধা তারামন বিবিএ ক্যাপ্টেন সেতারা বেগম সাহসিকতার জন্য রাষ্ট্রীয় খেতাবও পেয়েছেন। হ্যাঁ, আমি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শ্রদ্ধেয় শিক্ষক জনাব জয়নুল আবেদিনের মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। তো আমাদের ক নাম্বার কমপ্লিট। এখন খ নাম্বার আছে। তো এখন আমরা খ নাম্বারের সমাধান দেখব। তো এই যে খ নাম্বারের প্রশ্ন আছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানের কথাগুলো লেখো, শ্রেণীতে সকলে মিলে গানটি গাও। উত্তর, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি নিচে দেওয়া হলো। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা, যার নদী জল ফলে মোর স্বপ্ন আঁকা, যে দেশের নীল অম্বলে মন মেলেছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকের লড়ি, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, সে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব বলে, যে গৃহ কপট সুখ স্বর্গের দুয়ার খোলে, সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। গীতিকার গোবিন্দ হালদার, কণ্ঠ সুরকার আপেল মাহমুদ। তো এই ছিল আমাদের ক্ষয়ের সমাধান। তো এখন গতে আছে, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কীভাবে অংশগ্রহণ করেছিলেন তা একটি নমুনা নিচে দেওয়া হলো। এই হচ্ছে নমুনা। তো নমুনা উত্তরের সাথে তোমরা আরও কিছু যোগ করবে। তো আরও কিছু যোগ করবে বলতে এই যে আরও কিছু যোগ করবে, এতখানি যোগ করবে। তো তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। তো স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি আর এটি পড়লাম না কারণ অনেক বড় হয়ে যাবে। তো এখন আমরা ঘ নাম্বার দেখব। ঘ নাম্বারে কী আছে, মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ কীভাবে অংশগ্রহণ করেছিলেন। তো আমরা চলো এই উত্তরটি দেখি। উত্তর, সাধারণ মানুষ নিজ নিজ অবস্থান থেকে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারা মুক্তিযোদ্ধাদের খাদ্য, আশ্রয়, তথ্য ও সংগ্রহ করে দিতেন। সাংস্কৃতিক কর্মীরা জনমত গড়ে তুলতে ও মুক্তিযোদ্ধাদের উদ্দীপনা যোগাতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতেন। বহু কৃষক, শ্রমিক, ছাত্র প্রশিক্ষণ নিয়ে গেরিলা যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছিলেন। তো এখন আমাদের 23 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী 25 পৃষ্ঠাতে। তো 25 পৃষ্ঠাতে এখানে প্রথমে কতে আছে মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি বাহিনী কেন এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই হচ্ছে আমাদের ক নাম্বারের প্রশ্ন, আর এই হচ্ছে উত্তর। বুদ্ধিজীবী হত্যার কয়েকটি কারণ থাকতে পারে। 1, বাঙালি সংস্কৃতির প্রতি পাকিস্তানি বিদ্বেষ। 2, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বুদ্ধিজীবীদের বিভিন্নভাবে নেতৃত্ব দেওয়া। 3, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের পাকিস্তানি সামরিক বাহিনীর ব্যর্থতা। 3, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানি সামরিক বাহিনী ব্যর্থতা। 4, বাংলাদেশের স্বাধীনতার পর দেশটি যাতে মেধাশূন্য হয় তা নিশ্চিত করা। তো আমাদের ক নাম্বারের পর এখন খ নাম্বারের সমাধান। এখানে আছে বিষয়বস্তু 2 ও 4 এর আলোকে নিচের ছকটি পূরণ করো। এখানে আছে মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী, মুক্তিযুদ্ধের বিপক্ষের বাহিনী। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই হচ্ছে উত্তর। মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী হবে 3টি ব্রিগেড ফোর্স, এস ফোর্স, জেড ফোর্স ও কে ফোর্স। মুক্তিবাহিনী ও মুক্তিফৌজ বেসামরিক গেরিলা বাহিনী। মুক্তিযুদ্ধের বিপক্ষের বাহিনী শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস। তো এই ছিল আমাদের ক এবং গতে আছে এখানকার কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর ছবি দেওয়া হলো, তারা কে কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন তা খুঁজে বের করো। তো এইগুলো আমরা এখন নাম আছে ক থেকে 6 পর্যন্ত। তো আমরা এই ছবি দেওয়া আছে কে কোন ক্ষেত্রে বিখ্যাত। তো চলো আমরা উত্তরটি দেখি। উত্তর, ক অধ্যাপক, এখানে তো নামই দেওয়া আছে, উত্তর আছে পরবর্তী পৃষ্ঠায়। তো চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় উত্তরটি দেখে নিই। এই হচ্ছে উত্তর। হ্যাঁ,
তো উত্তর নিচে দেওয়া হলো। এখন ক নাম্বার হবে অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক। খতে হবে অধ্যাপক মুনির চৌধুরী খ্যাতিমান নাট্যকার ও সাহসী সাহিত্য সমালোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিভাগের অধ্যাপক। গ অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। ঘ অধ্যাপক রাশিদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। নাম্বার সাংবাদিক সেলিনা পারভিন উত্তর শিলালিপি পত্রিকার প্রকাশক মুক্তিযুদ্ধের পক্ষে লেখালেখি করতেন। চ ডাক্তার আলিম চৌধুরী চক্ষু বিশেষজ্ঞ ও রাজধানীর সচেতন ব্যক্তিত্ব পত্রিকা সম্পাদনা এবং লেখালেখিতে যুক্ত ছিলেন। ডাক্তার আজহারুল হক চিকিৎসক। তো এই ছিল আমাদের হচ্ছে গ নাম্বারের সমাধান। এখন ঘ নাম্বার আছে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। ঘ নাম্বার উত্তর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য হলো শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করা। তো আমাদের 25 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 27-এ। তো 27-এ ক নাম্বার আছে মাত্র 9 মাসের যুদ্ধে বাঙালি জাতি কিভাবে বিজয় অর্জন করেন শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। প্রশ্ন আছে সামরিক বাহিনী সাধারণ মানুষের অংশগ্রহণ বৈদেশিক সমর্থক সহায়তা। তো প্রথমে আমরা সামরিক বাহিনীর উত্তর দেখব। বাংলাদেশের 11টি সেক্টরে ভাগ করে পরিকল্পিতভাবে লড়াই করেছিল মুক্তিযোদ্ধারা। 30,000 নিয়মিত যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিফৌজ ও 1 লাখ গেরিলা এবং বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনী বীরত্বের সাথে লড়াই করেছিল। সাধারণ মানুষের অংশগ্রহণ। সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় খাবার ওষুধ দিয়ে এবং শত্রুর অবস্থান ও চলাচলের তথ্য দিয়ে সহায়তা করেছিল। বহু সাধারণ মানুষ প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল। বৈদেশিক সমর্থন ও সহায়তা। মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সমর্থন দেয়। মুক্তিযুদ্ধের সহযোগিতার জন্য তারা মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে পরবর্তীতে 1971 সালে 21শে নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী। এছাড়াও যুক্তরাষ্ট্রের রাশিয়া কিউবা ইত্যাদি দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থন ও সহায়তা করেছিল। মুক্তিযুদ্ধের প্রকৃতি ও প্রকৃত কারণ। পাকিস্তানিরা 1970 সালে নির্বাচনের ফলকে মেনে না নিয়ে উল্টো গণহত্যা শুরু করায় বাঙালি মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়। যদিও কোনো এক কারণ নয় বরং রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য ও দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তো ক নাম্বারে পরে এখন খ নাম্বার। তো আমরা এখন খ নাম্বার উত্তর দেখব। খ নাম্বারে কি আছে 21শে নভেম্বর 3 ডিসেম্বর 16 ডিসেম্বর। উত্তর 1971 সালের এই দিনগুলোতে যা ঘটেছিল। 21শে নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠিত হয় যৌথ বাহিনী। 3 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ভারত আক্রমণ করে। 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাঙালির চূড়ান্ত বিজয় হয়। তো আমাদের হচ্ছে 27 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাবে পরবর্তী পৃষ্ঠা 29-এ। তো 29-এ কী আছে আমরা এখন দেখব। মনে করো 7 জন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যকে তোমরা সংবর্ধনা দেবে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ অবদানের জন্য। তাদের পরিবারকে দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা দাও। আমরা উত্তরটি দেখি। এই যে বক্তৃতা দাও, এখানে বক্তৃতা দাও আমি আর পড়লাম না, ভিডিওটি অনেক বড় হবে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। বক্তৃতা লেখো, বক্তব্যটি লেখো, এই যে এইটুকু এবং পরবর্তীতে আরেকটু আছে এই যে, তো দুইটা মিলে হবে বক্তৃতা। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো ওটা না, এটা হচ্ছে খ নাম্বার উত্তর দেখিয়ে দিয়েছি। এই যে ক নাম্বার উত্তর হবে বীরশ্রেষ্ঠদের পরিবারের দেশের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তৃতা দাও। এই জন্য শ্রেণী শিক্ষকের সহপাঠীদের সহযোগিতা নাও, মানে সহপাঠীদের সহযোগিতা নিয়ে বক্তৃতা দাও। তো এটি হচ্ছে খ নাম্বার। তো খ নাম্বারে কি আছে, এসো বলি বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতাটি লেখো। তো এই যে সেই বক্তৃতাটি, আমি এটা পড়লাম না, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এই যে এতটুকু এবং এই পাশে আরও আছে এতটুকু, এই দুইটা মিলে আছে খ নাম্বারের উত্তর, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো আমি এখন গ নাম্বারে দেখব কি আছে।
তো গ নাম্বার আছে একটি ঢাকার অবস্থিত মুক্তিযুদ্ধের জাদুঘর। এই জাদুঘরে কি আছে বলে তোমার মনে হয়? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বা 50তম বার্ষিকী উপলক্ষে একটি স্মৃতিসৌধের নকশা তৈরি করো। স্মৃতিসৌধের ফলকের খোদাই করার জন্য কিছু কথা লেখো। তো চলো আমরা উত্তরটি দেখি। এই যে একটি নকশা তৈরি করতে বলেছে, আমরা নকশাটি তৈরি করলাম এবং এর উত্তর হবে এই যে ঢাকার আগরগাঁয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন। এখানে আছে যুদ্ধের নানা দলিলপত্র, পাকিস্তানিদের চালানো গণহত্যার নমুনা, মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি। তোমরা শিক্ষকের সহায়তায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি স্মৃতিসৌধের নকশা তৈরি করবে। তো তোমরা একটা নকশা তৈরি করবে। এই যে এখানে তো নকশা দেওয়া আছে, এই নকশাটি তোমরা দেখে একটি তৈরি করবা। তারপরে স্মৃতিসৌধের ফলকের খোদাই করার জন্য কিছু কথা। আমরা তোমাদের ভুলবো না, শহীদ স্মৃতি অমর হোক, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তো এখন আমরা ঘ নাম্বারের দেখবো, এখানে আছে মিলকরণ। তো চলো আমরা মিলকরণটি দেখি। মিলকরণ হবে মুক্তিবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী বীরশ্রেষ্ঠর উপাধি পেয়েছেন 7 জন। সিপাহী মোস্তফা কামাল বীরশ্রেষ্ঠ। তো আজকের মতো এই পর্যন্তই। তো পরবর্তীতে 4র্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি কোনো ভিডিও দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারো। 1 ঘন্টার মধ্যে সেই ক্লাসের ভিডিও পেয়ে যাবা।